নমস্কার সবাইকে। আজ আবার ইংলিশ গ্রামার ক্লাসে আমি অর্ণব ঘোষ সবাইকে স্বাগত। ক্লাস 10-এর যে আগের দিন বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছিলাম গ্রামারের, সেটি হচ্ছে ন্যারেশন চেঞ্জ, হাউ টু চেঞ্জ ন্যারেশন or how to change speech from direct to indirect। এই বিষয়টা নিয়ে গতদিন আমাদের আলোচনা হচ্ছিল। তো গতদিন আমি অলরেডি তোমাদেরকে বলেছি যে অ্যাসার্টিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কিভাবে ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে পরিবর্তন করা হয়। তো সে বিষয়ে বিশদে আলোচনা হয়েছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো তোমাদেরকে আবারও বলছি, আমাকে প্রশ্ন করবে বা পুনরায় বলতে বলবে। আমি যে জায়গায় সমস্যা সেই জায়গাটি তোমাদের যথাসাধ্য সমাধান করার চেষ্টা করব। এবং আগের দিন তোমাদেরকে কিছু হোম টাস্কও দেওয়া হয়েছিল, যে হোম টাস্কগুলো আশা করি তোমরা বুঝতে পারছো কোন বিষয়ে হোম টাস্ক তোমাদেরকে দেওয়া হয়েছে। তো এটা আশা করি তোমরা সবাই সলভ করেছো। আজকে আগের দিন যে বিষয়গুলো আলোচনা হয়েছে সেই দুটো বললাম তোমাদের অলরেডি, যে অ্যাসার্টিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। আজকে প্রথম যেটা তোমাদের আলোচনা করব সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, যেটা তোমরা বোর্ডে আশা করি দেখতে পাচ্ছ সবাই। ওপরে যেটা হেডিং দেওয়া আছে ন্যারেশন চেঞ্জ, আগের দিন এই দুটি বলা হয়েছে তোমাদেরকে। আজকে থার্ড যে বিষয় সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তো সেই ইম্পারেটিভ সেন্টেন্সের বিষয়ে আজকে তোমাদের সঙ্গে একটু আলোচনা করব। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে চেঞ্জ করতে গেলে সাধারণত কিছু নিয়ম পালন করতে হয়। যেমন রিপোর্টিং ভার্বটাকে পরিবর্তন করতে হয়। রিপোর্টিং ভার্বটা কি রকম পরিবর্তন হবে না, টেল, রিকোয়েস্ট, কমান্ড, বেগ, এন্ট্রিট এই সমস্ত দিয়ে সাধারণত রিপ্লেস করতে হয়। যেমন একটা উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে। যদি বলি মাই ফ্রেন্ড সেড টু মি গো হোম অ্যাট ওয়ান্স, আবারও বলছি মাই ফ্রেন্ড সেড টু মি গো হোম অ্যাট ওয়ান্স। গো হোম অ্যাট ওয়ান্স এটা কোট আন কোটের মধ্যে হবে। তার মানে কি, আমার বন্ধু আমাকে বলল এক্ষুনি বা তৎক্ষণাৎ বাড়ি যাও। তাহলে এটা যদি আমি পরিবর্তন করি তাহলে ইনডিরেক্ট স্পিচে তোমরা বুঝতেই পারছো যে স্পিচটি আছে ডিরেক্ট স্পিচে। কারণ যেহেতু গো হোম অ্যাট ওয়ান্স এটা ইনভার্টেড কোটের মধ্যে আছে, সেই জন্য বক্তার বক্তব্য হুবহু একই যদি আমি প্রকাশ করি তাহলে সেটা হয় ডিরেক্ট স্পিচ। আর বক্তার বক্তব্য যদি ঘুরিয়ে বলি তখন সেটা হয় ইনডিরেক্ট স্পিচ, তোমরা জানো। এবং সেক্ষেত্রে সাধারণত কোট আন কোটটা তুলে দিতে হয়। তো এক্ষেত্রেও ইনডিরেক্ট স্পিচে যদি ওই ডিরেক্ট স্পিচটিকে আমি পরিবর্তন করতে চাই, সেক্ষেত্রে কীরকম পরিবর্তন হবে? মাই ফ্রেন্ড টোল্ড, এখানে কি হবে? সেড টু মির জায়গায় হবে টোল্ড মি, অথবা অ্যাডভাইসড মি, ADVISED, অ্যাডভাইসড মি টু গো হোম অ্যাট ওয়ান্স। টু গো হোম অ্যাট ওয়ান্স। দেখো এতদিন পর্যন্ত মানে আগের দিন আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম সেক্ষেত্রে সাধারণত দ্যাট ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় বসেছিল, অথবা ইফ বা হোয়েদার বসেছিল। কিন্তু এক্ষেত্রে কোন রকম দ্যাট বা ইফ বা হোয়েদার কিছু বসছে না, পরিবর্তে কি বসছে? ইনফিনিটিভ টু বসছে ভার্বের পূর্বে, টু গো হোম অ্যাট ওয়ান্স। দেখো আমি বলছি, তাহলে আবারও বলছি, মাই ফ্রেন্ড টোল্ড অর অ্যাডভাইসড মি টু গো হোম অ্যাট ওয়ান্স। এটি হলো। এটা তাহলে কোন সেন্টেন্সের ক্ষেত্রে হবে? ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। ঠিক একইভাবে যদি বলি আই সেড টু হিম প্লিজ এক্সপ্লেন দ্য প্যাসেজ, তাহলে কি হবে? আই রিকোয়েস্টেড হিম, মানে তোমাদের এক্ষেত্রে কিছু বিষয় মনে রাখা দরকার, যে কোন ক্ষেত্রে টোল্ড হবে, কোন ক্ষেত্রে অ্যাডভাইসড হবে, কোন ক্ষেত্রে রিকোয়েস্টেড হবে,
কোন ক্ষেত্রে কমান্ড হবে, এইগুলো কোন ক্ষেত্রে বেগ হবে, এটা বুঝতে গেলে কিন্তু সেন্টেন্সের মোটিভটা তোমাদের বুঝতে হবে। মানে সেন্টেন্সে কি ধরনের সেন্টেন্স, কাকে কি বোঝাচ্ছে, কমেন্ট বোঝাচ্ছে, আদেশ বোঝাচ্ছে, না অনুরোধ বোঝাচ্ছে, না সাধারণ প্লেন বাক্য বোঝাচ্ছে। যদি কিছু বুঝতে না পারো সেক্ষেত্রে সাধারণত মানে প্লেন যদি সেন্টেন্সটা হয় সেক্ষেত্রে সেড টু মি বা সেড টু হিম এর পরিবর্তে টোল্ড বলবে। আদারওয়াইজ সেন্টেন্সটার মোটিভ যদি তোমরা বুঝতে পারো যে রিকোয়েস্ট করছে তাহলে রিকোয়েস্টেড হবে, যদি অনুরোধ করছে তা স্বনির্বন্ধ অনুরোধ বোঝায় তাহলে বেগড হতে পারে, যদি আদেশ করছে হয় তাহলে কমান্ড হতে পারে। ঠিক আছে, যদি উপদেশ দিচ্ছে বোঝাচ্ছে তাহলে হবে অ্যাডভাইস। তো এক্ষেত্রে হবে দেখো রিকোয়েস্ট, আই সেড টু হিম প্লিজ এক্সপ্লেন দ্য প্যাসেজ, প্লিজ এক্সপ্লেন দ্য প্যাসেজ, এটা কোট আনকোটের মধ্যে। তাহলে কি হবে, আই রিকোয়েস্টেড হিম টু এক্সপ্লেন দ্য প্যাসেজ, এটি হবে। ঠিক একইভাবে আই সেড টু হিম এক্সকিউজ মি স্যার, আমি তাকে অনুরোধ করলাম আমাকে ক্ষমা করবেন স্যার, তাহলে আই বেগড হিম টু এক্সকিউজ মি, এক্ষেত্রে বেগড হবে, BEGGED, বেগড। তো এই সমস্তগুলো সাধারণত রিপোর্টিং ভার্বের পূর্বে টু বসে সেন্টেন্সগুলি সাধারণত কমপ্লিট করতে হবে। ঠিক একইভাবে হি সেড রাম গো দেয়ার, হি সেডের পর কমা তারপর কোট আনকোট রাম গো দেয়ার, তাহলে কি হবে, হি টোল্ড রাম টু গো দেয়ার। আবার ধরো হি সেড কমা কোট আনকোটের মধ্যে ফ্রেন্ডস লেন্ড মি ইয়োর ইয়ার্স, এক্ষেত্রে অ্যাড্রেস করা বোঝাচ্ছে, তাহলে সেন্টেন্সটা কি হবে, অ্যাড্রেসিং দেম অ্যাজ ফ্রেন্ডস হি রিকোয়েস্টেড দেম টু লেন্ড হিম দেয়ার ইয়ার্স। আবারও বলছি সেন্টেন্সটা, ডিরেক্ট স্পিচ যদি হয় হি সেড কমা কোট আনকোটের মধ্যে ফ্রেন্ডস লেন্ড মি ইয়োর ইয়ার্স, তাহলে এটা ইনডিরেক্ট স্পিচে কি হবে, অ্যাড্রেসিং দেম অ্যাজ ফ্রেন্ডস হি রিকোয়েস্টেড দেম টু লেন্ড হিম দেয়ার ইয়ার্স। হি শাউটেড, আবার একটা বাক্য বলছি, হি শাউটেড স্টপ কমা ইউ ভিলেন, এটা কোট আনকোটের মধ্যে, স্টপ ইউ ভিলেন এটা কোট আনকোটের মধ্যে হবে, তাহলে কি হবে, হি শাউটেড টু দ্য ভিলেন টু স্টপ, এটা হতে পারে, অথবা হতে পারে হি অর্ডার্ড দ্য ভিলেন টু স্টপ, অথবা কলিং দ্য ম্যান অ্যাজ ভিলেন হি অর্ডার্ড হিম টু স্টপ, অনেক রকম ভাবে হতে পারে। সুতরাং তোমরা একটা জিনিস বুঝতে পারছো যে সেন্টেন্সটি গঠন অনুসারে সেন্টেন্সটার পরিবর্তন হবে, এবং সেক্ষেত্রে যে একরকম ভাবেই পরিবর্তন হবে তার নাও হতে পারে, দু রকম তিন রকম ভাবে পরিবর্তন হতে পারে। এবার ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আর একটা বিষয় হচ্ছে লেট দিয়ে যদি হয় বাক্যটি, তাহলে কি হবে, হি সেড টু মি লেট আস গো হোম, সে আমাকে বলল চলো বাড়ি যাওয়া যাক, তাহলে কি হবে, হি প্রপোজ টু মি দ্যাট উই শুড গো হোম, অথবা হি হবে হি সাজেস্টেড টু মি দ্যাট উই শুড গো হোম। তাহলে ডিরেক্ট স্পিচটি যদি লেট দ্বারা আরম্ভ হয় এবং লেট দ্বারা কোনো প্রপোজাল বা সাজেশন বোঝায়, তাহলে রিপোর্টিং ভার্বটিকে প্রপোজ বা সাজেস্টে পরিবর্তন করতে হবে এবং পরে লেটের স্থানে শুড ব্যবহার করতে হবে। বুঝতে পারা গেল আশা করি, যদি বুঝতে না পারো আবারও বলি, যদি লেট দিয়ে কোনো বাক্য হয় এবং সেই বাক্যে কি হবে, লেটটি উঠে গিয়ে হবে শুড, এবং সেক্ষেত্রে প্রপোজ বা সাজেস্ট দিয়ে বাক্যটি শুরু করতে হবে ইনডিরেক্ট স্পিচের ক্ষেত্রে, এবং দ্যাট যোগ করতে হবে। একটি উদাহরণ দিই, হি সেড টু মি লেট আস গো হোম, হি সেড টু মি পর কমা তারপর কোট আনকোটের মধ্যে লেট আস গো হোম, তাহলে এই বাক্যটি কি হবে, হি প্রপোজড অর সাজেস্টেড টু মি দ্যাট উই শুড গো হোম। আবারও একটা বাক্য বলি, আই সেড টু হিম লেট আস হ্যাভ সাম মিউজিক, তাহলে কি হবে, আই প্রপোজড অর সাজেস্টেড টু হিম দ্যাট উই শুড হ্যাভ সাম মিউজিক। তাহলে দুটো বাক্যের ক্ষেত্রে তোমরা যে বিষয়টা বুঝতে পারছো যে লেট যদি থাকে তাহলে লেটটি উঠে গিয়ে শুড হবে এবং
দ্যাট বসবে, আর প্রপোজ অর সাজেস্টেড বসবে। তোমাদের কিছু এক্সাম্পল আমি বলছি, এগুলো তো তোমরা নোট ডাউন আশা করছি খাতায় করছো। যদি বুঝতে কোনো অসুবিধা হয় আবারও বলছি, তোমরা কিন্তু আমাকে প্রশ্ন করবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং এই বিষয়ের উপর তোমাদের আরও কিছু আজকে হোম টাস্ক আমি দিচ্ছি, এবং সেগুলো তোমরা যথাসাধ্য করার বাড়িতে চেষ্টা করবে। যদি কোনো প্রবলেম থাকে, ইউ মে আস্ক মি এনি টাইম। ওকে, আরো কিছু উদাহরণ তোমাদের বলি। হি সেড টু মি গো অ্যাওয়ে, তাহলে কি হলো, সে আমাকে বললো চলে যাও। তাহলে এটা দেখো আদেশ বোঝাচ্ছে। তাহলে হি অর্ডার্ড মি টু গো অ্যাওয়ে। এই ধরনের অনেক বাক্য আছে, তোমরা তোমাদের বইতেও পাবে এই ধরনের অনেক মানে উদাহরণ, এক্সাম্পল। তো নেক্সট আমরা চলে যাই অপটেটিভ সেন্টেন্সে। অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যেটা হবে, রিপোর্টিং ভার্ব ইজ চেঞ্জড ইনটু উইশ অর প্রে and the optative form is changed into statement. তাহলে কি করতে হবে, রিপোর্টিং ভার্বটিকে উইশ অথবা প্রেতে পরিবর্তন করিয়া ইচ্ছাবোধক বাক্যটি সাধারণত স্টেটমেন্টে পরিবর্তন করতে হবে। হি সেড টু মি মে ইউ বি হ্যাপি, তাহলে কি হবে, হি উইশড or prayed that I might be happy. তাহলে said to me উঠে গিয়ে কি হলো, wished or prayed, সে ইচ্ছা করলো অথবা প্রার্থনা করলো যে আমি যেন সুখী হই। তাহলে he wished or prayed that I might be happy. He said to you may God bless you, তাহলে he prayed that God might bless ইউ। এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে রিপোর্টিং ভার্বটিকে অর্থানুযায়ী এক্সক্লেম, ক্রাই আউট, প্রে, উইশ ইত্যাদিতে পরিবর্তন করিয়া বাক্যটিকে সাধারণত স্টেটমেন্টে পরিবর্তন করিবে। ইন্টারজেকশনটি বাদ দিয়া এক্সক্লেমেটরি সেন্টেন্সটিকে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিবর্তন করতে হবে। তাহলে তোমরা একটা জিনিস বুঝলে যে রিপোর্টিং ভার্বটি পরিবর্তন হবে। কি রকম পরিবর্তন হবে না, সেন্টেন্সের গঠন অনুসারে পরিবর্তন হবে। এক্সক্লেম হতে পারে, ক্রাই আউট হতে পারে, প্রে হতে পারে, উইশ হতে পারে। এইভাবে বাক্যটিকে স্টেটমেন্টে পরিবর্তন হবে। এবং ইন্টারজেকশন যেটি এক্সক্লেমেটরি সেন্টেন্সে, সেটিকে অ্যাসার্টিভ সেন্টেন্সে কিন্তু পরিবর্তন করতে হবে। সাধারণ বাক্যে তোমাদের পরিবর্তন করতে হবে। যেমন আরো উদাহরণ প্রচুর আছে, তোমাদের আরো দু একটি এক্সাম্পল দেওয়া যেতে পারে। যেমন হি সেড, কমা, কোট আনকোটের মধ্যে অ্যালাস, ইনভার্টেড এক্সক্লেমেটরি মার্ক, অ্যালাসের পর আই অ্যাম ডান, এক্সক্লেমেটরি মার্ক। তাহলে এটা কি হবে, হি ক্রাইড আউট ইন সরো। অ্যালাস মানে তোমরা বুঝতে পারছো, এগুলো এক একটা এক্সপ্রেশন যেটা দুঃখ বোঝাচ্ছে। তো অ্যালাস বলার জন্য আমরা বললাম কি, হি ক্রাইড আউট ইন সরো দ্যাট হি ওয়াজ আনডান। He said, comma, quote unquote, goodbye, my friends. He bade his friends goodbye. Or he bade goodbye to his friends. আমি কিছু তোমাদের এখান থেকে টাস্ক দিয়েছি, তোমরা এগুলো করবে। He said to me, how happy you are. He told me that I was very happy. He said, thank you. এই বাক্যগুলোর ক্ষেত্রে কিন্তু কিছু সাধারণ নিয়মের বাইরেও এগুলো পরিবর্তন হয়। যেমন হি সেড থ্যাংক ইউ, তাহলে হি থ্যাঙ্কড মি। হি সেড কাটস দ্য রেন, হি কাটস দ্য রেন। হি সেড গুড মর্নিং, হি গ্রিটেড মি গুড মর্নিং। হি সেড কনগ্রাচুলেশনস, হি কনগ্রাচুলেটেড মি। তো অপটেটিভ সেন্টেন্স হলো। এরপর আমরা যেটা যাব সেটা হচ্ছে এক্সক্লেমেটরি
সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স মানে তোমরা বুঝতেই পারছো, এটা আমরা আলোচনা করছিলাম একটু আগেই। এক্সক্লেমেটরি মানে কি? বিস্ময়সূচক বাক্য, যে বাক্যগুলো বিস্ময় বোঝায়। ঠিক আছে, বিস্ময় কি করে বোঝাবে না, ওই এক্সক্লেমেটরি মার্কস থাকবে তা সেই বাক্যে, যেটা তোমাদের আগেই আমি এক্ষুনি তোমাদের বলছিলাম দু একটি সেন্টেন্সের ক্ষেত্রে। না কি যদি বলি ব্রাভো এক্সক্লেমেটরি মার্ক, এটা কোট আন কোট হবে, মানে কোট দিয়ে শুরু, ব্রাভো এক্সক্লেমেটরি মার্ক ওয়েল ডান আনকোট হবে, দে ক্রাইড। তাহলে কি হবে? দে অ্যাপ্লডেড হিম সেইং দ্যাট হি হ্যাড ডান ওয়েল। ব্রাভো মানে তোমরা বুঝতে পারছো এটা ভালো কাজ করা বোঝাচ্ছে, তো সেই জন্য তাকে কি করছে না প্রশংসা করছে। দে অ্যাপ্লডেড হিম বাই সেইং দ্যাট হি হ্যাড ডান ওয়েল, সে ভালো কাজ করেছে এই কথাটা বলে। হি সেড হোয়াট এ ফুল আই অ্যাম, কোট আনকোটের মধ্যে। তাহলে কি হবে? হি এক্সক্লেইমড উইথ গ্রিফ দ্যাট হি ওয়াজ আ গ্রেট ফুল। এই ধরনের বাক্যগুলো সাধারণত এক্সক্লেমেটরি সেন্টেন্স, এবং এইগুলোর পরিবর্তনের ক্ষেত্রে কি না, আবারও বলি, রিপোর্টিং ভার্বটিকে অর্থানুযায়ী এক্সক্লেম, ক্রাই আউট, প্রে, উইশ ইত্যাদিতে পরিবর্তন করে স্টেটমেন্টে পরিবর্তন করতে হবে, এবং ইন্টারজেকশনটি বাদ দেওয়া এক্সক্লেমেটরি সেন্টেন্সটিকে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিবর্তন করতে হয়। তো তোমরা বুঝতে পারলে আশা করি যে বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা হলো, এবং এখান থেকে কিছু প্রশ্ন তোমাদেরকে করা হয়েছে, তোমরা দেখে নাও প্রশ্নগুলো, এবং আমি তোমাদেরকে অলরেডি এটা ছবি তুলে পাঠিয়েও দিচ্ছি আমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপে। যদি কোনো প্রবলেম থাকে আবারও বলছি আমাকে জিজ্ঞাসা করবে। তো এর পরের দিন ন্যারেশন চেঞ্জ বিষয়ে আরো আলোচনা হবে। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।